সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। জামায়াতের ইশতেহার, নাগরিক মতামতকে প্রাধান্য দিয়ে ন্যায় বিচার ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়। এদিকে বাবা তারেক রহমানের সঙ্গে ভোটার হচ্ছেন মেয়ে জাইমার রহমান। অপরদিকে তারেক রহমানের আগমনে ফ্যাসিস্ট তারকার পল্টিবাজি। আরও থাকছে, বহিষ্কারের পর পদত্যাগপত্র দিলেন রাশেদ, লিখলেন যে কারণ। এবং সবশেষে থাকছে, আবারও শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন, লাইক দিন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশের শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। জামায়াতের ইশতেহার, নাগরিক মতামতকে প্রাধান্য দিয়ে ন্যায় বিচার ও দুর্নীতিমুক্ত দেশ গড়ার প্রত্যয়। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে জামায়াতে ইসলামের নির্বাচনী ইশতেহারের খসড়া চূড়ান্ত করা হয়েছে। ইশতেহারে দুর্নীতিমুক্ত দেশ গড়া, নৈতিক ও সমন্বিত শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, ন্যায় বিচার প্রতিষ্ঠাসহ বিভিন্ন অঙ্গীকার তুলে ধরা হবে। ইশতেহার প্রণয়নে বুদ্ধিজীবী ও দলীয় নীতি নির্ধারকদের পাশাপাশি নাগরিক মতামতকে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। মুক্তিযুদ্ধ পরবর্তী সময় ধর্মভিত্তিক রাজনীতি নিষিদ্ধ থাকায় ১৯৭৯ সালের নির্বাচনে ইসলামিক ডেমোক্রেটিক লীগের ব্যানারে অংশ নেয় জামায়াত। সে নির্বাচনে দলটি ৬টি আসনে জয়লাভ করে। পরবর্তীতে নিজস্ব নামে যতবার নির্বাচনে অংশ নিয়েছে, কোনোবারই ২০টির বেশি আসন পায়নি জামায়াতে ইসলামী। এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে নতুন বাস্তবতার মুখোমুখি হচ্ছে দলটি। ভোটের মাঠে কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ অংশ নিচ্ছে না, ফলে জামায়াত মূলত বিএনপির প্রার্থীদের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছে। এরই মধ্যে নির্বাচনী ইশতেহার চূড়ান্ত পর্যায়ে রয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি, এখন আমাদের সামনে লড়াই দুর্নীতির বিরুদ্ধে। নৈতিক শিক্ষা, জাগতিক ও বৈষয়িক শিক্ষা, আধুনিক ও কারিগরি উৎপাদনমুখী শিক্ষার সমন্বয়ে একটি সমন্বিত শিক্ষা কারিকুলাম চালু করব যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আমাদের হাতে আসে। এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একদল তরুণ তৈরি হবে, যারা হবে আমাদের সম্পদ। এই তারুণ্যই দেশ গড়বে। সে কারণেই আমরা শিক্ষা ব্যবস্থার পরিবর্তন করব। এরপর থাকবে সামাজিক ন্যায় বিচার। নির্বাচনী অঙ্গীকারে আরও থাকবে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়া এবং জনগণের সেবক হিসেবে কাজ করার প্রতিশ্রুতি। ইশতেহারে শিক্ষা খাত পাবে বিশেষ গুরুত্ব, পাশাপাশি নারী ও সব ধর্মের মানুষের অধিকার নিশ্চিত করার আশ্বাসও দেয়া হবে। জামায়াতে ইসলামীর সাহায্যকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেন, নারীদের আস্থা আমাদের প্রতি বৃদ্ধি পেয়েছে, কারণ নারীরা যে অধিকার ও সম্মান প্রত্যাশা করে তা জামায়াতে ইসলামীর মাধ্যমে বাস্তবায়িত হবে, এমন বিশ্বাস তাদের মধ্যে তৈরি হয়েছে। একজন রিকশা চালকও তো এদেশের নাগরিক, তার সন্তানের নাগরিক অধিকার ভোগ করার ক্ষেত্রে কেন ভিন্নতা থাকবে? এসব বিষয়ে সমন্বয় থাকবে। যেসব শিক্ষার্থী মেধাবী কিন্তু অর্থের অভাবে এগোতে পারছে না, সেদিকে আমাদের বিশেষ নজর থাকবে। এদিকে ভোটাররা জামায়াতের কাছে কেমন ইশতেহার চান তা অনলাইনের মাধ্যমে জানানোর ব্যবস্থাও রাখা হয়েছে। দেশ গড়ার পরিকল্পনায় অংশীদার হতে নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতের আমির। এদিকে বাবা তারেক রহমানের সঙ্গে ভোটার হচ্ছেন মেয়ে জাইমার রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধন সম্পন্ন করবেন। এরপর তারা জাতীয় পরিচয়পত্র এনআইডি পাবেন। শনিবার ২৭ ডিসেম্বর এনআইডি মহাপরিচালক এএসএম হুমায়ুর তবির গণমাধ্যমকে জানিয়েছেন, বাবার সঙ্গে একই দিনে ভোটার হচ্ছেন জাইমা রহমান। তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে তার মেয়ে জাইমা রহমানও আজ ভোটার নিবন্ধন সম্পন্ন করবেন। এদিকে দুপুর 12:30টার দিকে জাইমাকে নিয়ে রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়েছেন তার মা ডক্টর জুবাইদা রহমান। এর আগে গত ২৩ জুন জাতীয় ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হন জুবাইদা রহমান। তখন তার ভোটার নিবন্ধন সম্পন্ন হয়। তিনি স্মার্ট জাতীয় পরিচয়পত্র পেয়েছেন। এনআইডি মহাপরিচালক জানিয়েছেন, তারেক রহমান ও জাইমার রহমান এনআইডি পাওয়ার জন্য আবেদন করেছেন। ভোটার নিবন্ধন সম্পন্ন করার ২৪ ঘণ্টার মধ্যে তারা এনআইডি পাবেন।
দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে সপরিবারে বাংলাদেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। অপরদিকে তারেক রহমানের আগমনে ফ্যাসিস্ট তারকার পল্টিবাজি। দীর্ঘ ১৭ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে ২৫ ডিসেম্বর বাংলাদেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ নির্বাসিত জীবন শেষে দেশে ফেরায় উচ্ছ্বসিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। তার আগমনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে নানা প্রত্যাশার কথা তুলে ধরছেন সাধারণ মানুষ থেকে শুরু করে শোবিজ তারকারাও, এমনকি বাদ যাননি আওয়ামী লীগের ঘনিষ্ঠ তারকারাও। বৈষম্য বিরোধী আন্দোলনের সময় শিক্ষার্থী হত্যাচেষ্টার অভিযুক্ত ও আলো আসবেই গ্রুপের সদস্য অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এক পোস্টে লিখেছেন, স্বদেশে স্বাগতম তারেক রহমান। 18 বছর সুদীর্ঘ সময়, এখন বাংলাদেশ আর তলাবিহীন ঝুড়ি নয়। শেখ হাসিনার উন্নয়নে বদলে যাওয়া বাংলাদেশে আপনাকে স্বাগতম। আপনাকে দেখেও মানুষ ভাবছে বদলে যাওয়া তারেক রহমান। আশা করি আপনিও উন্নয়নের ধারা অব্যাহত রেখে দেশের মানুষের স্বস্তি ও শান্তির জন্য কাজ করবেন। সবশেষে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে জ্যোতি লিখেছেন, সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আজকের দিনটি প্রকৃত অর্থেই বাংলাদেশের জন্য বড় হয়ে উঠুক। বৃহস্পতিবার ২৫ ডিসেম্বর সকালে তারেক রহমান ও তার স্ত্রী কন্যাকে বহনকারী বিমান সকাল ৯:৫৬ সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১:৪০ দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দর থেকে বের হয়ে ৩০০ ফুট সড়কে দলীয় আয়োজনে তার সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তারেক রহমান। অপরদিকে রাতে গণ অধিকার পরিষদ থেকে বহিষ্কারের পর পদত্যাগপত্র দিলেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। আজ শনিবার ২৭ ডিসেম্বর রাশেদ খান স্বাক্ষরিত এক পদত্যাগপত্র গণমাধ্যমে পাঠানো হয়। পদত্যাগপত্রে রাশেদ লেখেন, আমার সালাম ও শুভেচ্ছা গ্রহণ করুন। আপনার সাথে রাজপথের সহযোদ্ধা হিসেবে ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলন থেকে দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম ও রাজনীতি করেছি। এই পথ চলায় আপনি সহ আপনার সহযোদ্ধারা কেউ আমার আচরণ ও বক্তব্যে কষ্ট পেয়ে থাকলে আমি সবার নিকট ক্ষমা প্রার্থনা করছি। তিনি লেখেন, দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করার বিষয়ে আপনার সম্মতি পাওয়ায় আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। যেখানেই থাকি আমাদের সম্পর্ক থাকবে মধুর ও ভ্রাতৃত্বের বন্ধনে অটুট। আমি আপনার নিকট দোয়া ও ভালোবাসা চাই। ব্যক্তিগত কারণে আমি আজ থেকে দলের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করছি এবং আপনার ও দলের জন্য শুভকামনা ব্যক্ত করছি। সবশেষে তিনি উল্লেখ করেন, দলের সবার জন্য শুভেচ্ছা, দোয়া ও ভালোবাসা রইল। এর আগে শুক্রবার রাতে 11:15টার দিকে দলটির দফতর সম্পাদক শাকিল উজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান দল থেকে বহিষ্কার করার তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যাওয়ায় গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খানকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। জানা গেছে, মোহাম্মদ রাশেদ খান গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক পদ ছেড়ে বিএনপিতে যোগদান করছেন। এরপর দলটির প্রাথমিক সদস্য পদ নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন। আজ রাত ৮টার দিকে দলটির উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এবং সবশেষে থাকছে, আবারও শাহবাগে অবস্থান নিল ইনকিলাব মঞ্চ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য কিছুটা সময় শাহবাগ থেকে সরে গিয়ে কাঁটাবনে অবস্থান করার পর শনিবার দুপুর 12টার দিকে আবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে ইনকিলাব মঞ্চ। শরীফ ওসমান হাদির কবর জিয়ারত শেষে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকা ছাড়ার পরপরই ইনকিলাব মঞ্চের আন্দোলনকারীরা আজিজ সুপারমার্কেটের সামনে থেকে সরে শাহবাগ মোড়ে চলে আসেন। খবর বিবিসি বাংলা। তারা সেখানে অবস্থান নিয়ে স্লোগানে হাদি হত্যার বিচার দাবি করছেন। এর আগে শুক্রবার জুম্মার পর থেকে শুরু করে শনিবার ভোর পর্যন্ত তারা শাহবাগ মোড়েই অবস্থান করেছেন। শুক্রবার রাতেই ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ঘোষণা দিয়েছিলেন, সরকারের উপদেষ্টারা সামনে এসে না দাঁড়ানো পর্যন্ত তারা শাহবাগ ছাড়বেন না। একই সঙ্গে তিনি বলেন, হাদি হত্যার পরিকল্পনাকারী, হত্যাকারী ও তাদের ভারতে পলায়নে সহায়তা করাদের গ্রেপ্তার না করা পর্যন্ত তারা রাজপথে অবস্থান করবেন।
প্রসঙ্গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণার পরদিন 12 ডিসেম্বর দুপুরে ঢাকার পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ইনকিলাব মঞ্চের মুখপত্র শরীফ ওসমান হাদি মাথায় গুলিবিদ্ধ হন। তদন্ত সংশ্লিষ্টরা হাদিকে গুলিবর্ষণকারী হিসেবে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতার এক আসামিকে শনাক্ত করে। ওই আসামি ভারতে পালিয়ে গেছে বলে আলোচনা রয়েছে। ঢাকা 8 আসনে সম্ভাব্য স্থানীয় প্রার্থী ছিলেন ওসমান হাদি। মাথায় গুলিবিদ্ধ অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য সরকারের উদ্যোগে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 18 ডিসেম্বর মারা যান হাদি।